হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের জন্য আরেকটি নতুন গল্প। গল্পের নাম ঘরে ফেরা। লেখক দেবদীপ মিত্র। দেবদীপ মিত্র পেশায় একজন শিক্ষক। তার জন্ম 1985-তে 19শে নভেম্বর। তার হবি হলো গল্প লেখা, গল্প পড়া, গান বাজনা, ভিডিও গেম খেলা এবং সিনেমা দেখা। বর্তমানে তিনি কলকাতার পাটুলির বাসিন্দা। তিনি মেইনলি লেখা শুরু করছেন 2017 থেকে। এর আগে তার বেশ কিছু গল্প প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে বেশ কিছু গল্প হল চৌধুরী ভিলায় একটি রাত, ভূতভুতুম উৎসব সংখ্যা 1426, ভূতভুতুম উৎসব সংখ্যা 1425-এ কালের সীমানা পেরিয়ে বলেও একটি গল্প প্রকাশিত হয়েছিল। আর এছাড়া সেরা ভূতভুতুম 1424 সংখ্যায় যে গল্পটি প্রকাশিত হয়েছিল সেটি হলো মিমিক্রি। প্রকাশক বিভা পাবলিকেশন। এছাড়া তার লেখা বেশ কিছু গল্পের নাম ভৌতিক, অলৌকিক, এপ্রিল ফুল, আব্দুল মাঝির নৌক, মোহনা হাউজিংয়ে, ক্রিসমাস, রেভারেন্ড রেকর্ডার ডায়েরি থেকে জিওজোনা ইত্যাদি। রহস্যোপন্যাস হল নবীন সান্যালের আতঙ্ক এবং মহাকাল রহস্য। তো চলুন বেশি দেরি না করে আজকে তার লেখা এই গল্পটি শুরু করা যাক। বাবা, ও বাবা, তুমি কি ফিরবে না? মা যে বড্ড কাঁদছে। বাবা ফিরে এসো না তাড়াতাড়ি, আর ভালো লাগছে না বাবা। রিন্টির কান্না ভেজা কণ্ঠে ঘুমটা ভেঙে গেল। ছোট্ট ভাড়া নেওয়া ফ্ল্যাটটার জানালার কাঁচ ভেদ করে তখন সবে ভোরের আলো প্রবেশ করছে। সদ্য ওঠা সূর্যটা তার প্রথম কোমল কিরণের দ্বারা যেন আদর করছে গোটা ধরিত্রীকে। পাখির কলতানে সকলের ঘুম ভাঙছে। কিন্তু এ কি দুঃস্বপ্ন? এমন কেনই বা দেখলাম? সদ্য 18-য় পা দেওয়া রিন্টি, আমার প্রাণের চেয়েও প্রিয় মেয়েটা অমনভাবে কাঁদছে কেন? দীপালিরও বা কি হলো? বেশ দুশ্চিন্তাতেই পড়ে গেলাম। কলকাতায় একটা বেসরকারি সংস্থায় সামান্য সেলসের কাজ করি। বাড়ি বীরভূমের লাভপুরে। ওখানেই স্ত্রী দীপালি থাকে মেয়ে রিন্টিকে নিয়ে। রিন্টি আমার প্রাণ, আর দীপালি ছাড়া তো কিছু ভাবতেই পারি না। আজ বৃহস্পতিবার, আগামীকাল কালী পুজোতে বাড়ি ফেরার কথা আছে। প্রতি সপ্তাহান্তেই বাড়ি চাই। গত সপ্তাহেই তো শনি আর রবি দুদিন বাড়িতে কাটিয়ে এসেছি। মেয়েকে কথা দিয়েছি যে কালী পুজোর ছুটিতে যথেষ্ট পরিমাণ বাজি কিনে গায়ে ফিরব। মাঝখান থেকে স্বপ্নটা বেশ ভাবিয়ে তুলল। এখনই বাড়িতে ফেরা দরকার। আগামীকাল অবধি অপেক্ষা করতে আর মন চাইছে না। রিন্টি বা দীপালির কোনো বিপদ হলো কিনা কে জানে। তোর অত ছাড়া মোবাইলটাও আবার গতকাল রাতে অফিস থেকে ফেরার সময় চুরি হলো। ফোন করে যে একটু বাড়ির খবর জানবো তারও উপায় নেই। কিন্তু আজই যদি গ্রামে যেতে হয় তাহলে যে অফিস কামাই হয়ে যাবে। এমনিতেও কালী পুজোর জন্য দিন 5 ছুটি তো নিয়েইছি। আবার অফিসে জানিয়ে গ্রামে যেতে গেলে অনেকটা দেরিও হয়ে যাবে। আর তাছাড়া তো আবার অনেক প্রশ্ন আছেই। আজই কেন ছুটি চাই? কালকে নিয়ে তো 5 দিন ছুটি নিচ্ছে নি, তাহলে আজই বাড়ি ফেরার কি দরকার? এরকম আরও অনেক প্রশ্নের উত্তর দিতে দিতে প্রাণ একেবারে ওষ্ঠাগত হওয়ার জোগাড় হবে। তার চেয়ে ভালো কারোকে কিছু না জানিয়েই বেরিয়ে পড়া। মোবাইলটাও তো সাথে নেই। অফিস কর্তৃপক্ষ চাইলেও যোগাযোগ করতে পারবে না। পরে কিছু একটা বানিয়ে বলে দেওয়া যাবে এখন। কিন্তু চাকরিটা যদি চলে যায়? বেসরকারি সংস্থার কর্তৃপক্ষ তো বেশ কড়া। পান থেকে চুন খসলেই অনেক কথা শুনতে হয়। এই বয়সে চাকরি চলে গেলে তো আমার মুশকিল হয়ে যাবে। রিন্টি আর দীপালি দুজনেই তো আমার মুখাপেক্ষী। দূর, এত দায়বদ্ধতা আর ভালো লাগে না। কেন যে এই হতচ্ছাড়া স্বপ্নটা দেখলাম কে জানে। সময় কাটতে লাগলো। ঘরেই বসে রইলাম।
অফিসে আজ যাওয়া হলো না। ফোনটা সাথে থাকলে তাও অনেকটা নিশ্চিন্ত হওয়া যেত। মনটা কিছুতেই স্থির রাখতে পারছি না। বারবার রিন্টি আর দীপালির করুণ মুখটা চোখের সামনে ভেসে উঠছে। স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাড়ির সামনে দুজনেই দাঁড়িয়ে দু হাত প্রসারিত করে ডাকছে আমায়। কি অসম্ভব জোরালো সেই ডাক! উপেক্ষা করা আর সম্ভব হচ্ছে না। কিন্তু কেন এমন ডাক, কি এর ব্যাখ্যা তা তো কিছুতেই বুঝে উঠতে পারছি না। কর্মক্ষেত্রের দায়বদ্ধতা যেন এর কাছে অনেকটা তুচ্ছ মনে হচ্ছে। না, একে গুরুত্ব দিতেই হবে। আজই যাব বাড়িতে, আর অন্য কোনো চিন্তা মাথায় আনবই না। লাভপুরে পৌঁছতে সন্ধে হয়ে গেল। রাস্তার দুধারে দোকানপাট, বাজার পেরিয়ে লোকালয়ে প্রবেশ করলাম। বেশ খানিকটা পথ হেঁটে গেলেই তবেই বাড়ি পৌঁছব। হাঁটতে খারাপ লাগে না, সেলসের কাজ করি তো, সুতরাং হাঁটার অভ্যেসটা ভালোই আছে। চারিদিক ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। ছড়ানো ছিটানো বাড়িগুলোতে প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে। হো, ভুলেই গিয়েছিলাম তো, আজ তো ভূত চতুর্দশী। ছোটবেলা থেকেই শুনে আসছি যে আজকের দিনে পূর্বপুরুষের প্রেতাত্মারা পার্থিব টানে ফিরে আসে আমাদের মাঝখানে। বর্তমান প্রজন্ম কেমনভাবে দিন কাটাচ্ছে তা দেখবার নাকি বড়ই স্বাদ জাগে তাদের। সেই সুবাদেই এই দিন সন্ধ্যা নামার পর থেকেই বাড়িগুলোতে প্রদীপ জ্বলে ওঠে। 14টা প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের আহ্বান জানানো হয়, তারা যাতে ঠিক মতো তাদের ভিটে চিনে আসতে পারে। তাই এই প্রদীপ জ্বালানোর পরম্পরা। অন্ধকার গাঢ় হচ্ছে, ঝিল্লিরাও মুখরিত করে তুলছে চারিদিক। তারই মধ্যে বাড়িগুলোতে সার বেঁধে জ্বলে থাকা প্রদীপগুলোতে অদ্ভুত স্বর্গীয় দীপ্তি বুচ্ছরিত করে এক মোহময় পরিবেশ রচনা করে তুলেছে। কেমন যেন উতলা লাগছে মনটা। চেনা রাস্তা, প্রতি সপ্তাহেই একবার করে এই রাস্তা ধরে যাই আর আসি, তাও এমন অস্থির লাগছে কেন কে জানে। আসলে ওই স্বপ্নটাই সকাল থেকে মনটাকে একেবারে অস্থির করে তুলেছে। বারবার স্ত্রী আর মেয়ের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। কানের পাশে অনর্গল শুনতে পাচ্ছি সেই করুণ আকুতি, বাবা, ও বাবা, তাড়াতাড়ি এসো, ফিরে এসো বাবা। আরো খানিকটা পথ হাঁটতে হবে। অধৈর্য হয়ে পড়া মনটাকে চেষ্টা করলাম শান্ত করার। আজ গ্রামে পা রাখার পর থেকেই বারবার শৈশবের স্মৃতি ফিরে আসছে। বছর 40-45 আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। গ্রামে স্কুলে পড়তাম। সাংসারিক দায়বদ্ধতা কি তা তখন জানতাম না। বন্ধুদের সাথে নির্মল আনন্দে গা ভাসিয়ে কাটাতাম দিনগুলো। গ্রামের চেহারা তখন একেবারেই অন্যরকম ছিল। আজ তো সবই বিজলি বাতি এসেছে, কিন্তু তখন অন্ধকার নামা মানেই গোটা গ্রাম একেবারে ঘরের ভেতর সেঁধিয়ে যেত এক অজানা আতঙ্কে। ভূতের ভয়ও ছিল মারাত্মক, ওই পাড়াগায় যা হয় আর কি। ভূত চতুর্দশী নিয়েও অনেক ঘটনা ঘটেছে এখানে। সেই সব স্মৃতি ফিরে ফিরে আসতে লাগলো। ওই যে সামনেই দেখা যাচ্ছে ওই চৌধুরীদের পরিত্যক্ত ভিটেটা, ওটা দালানে কালী পুজো হতো শ্রী দেবনারায়ণ রায়চৌধুরীর আমলে। আমি তখন খুব ছোট। পুজোর সে কি ধুমধাম, গোটা গ্রাম খেতে যেত সেখানে। দেবনারায়ণের মৃত্যুর পর পুজোর হাল ধরলেন তার সুযোগ্য পুত্র রামনারায়ণ চৌধুরী। মনে আছে যে পুজোর সময় বিগ্রহের সামনে একটা ফাঁকা আরাম কেদারা রাখা থাকতো, কাউকে বসতে দেওয়া হতো না সেই কেদারায়। রামনারায়ণ মনে করতেন যে তার স্বর্গীয় পিতা সূক্ষ্ম দেহে পুজোতে নাকি উপস্থিত থাকতেন। ভূত চতুর্দশীর দিন দেবনারায়ণ বাবু ফিরে আসতেন ভিটেতে। কালী পুজো শেষ হয়ে ভাসান হওয়া পর্যন্ত সেই বিদেহী নাকি ওই ভিটেতেই থাকতেন তাদের অতিথি হিসেবে। ওনার ঘরটাও ওই কদিনের জন্য গোছগাছ করে রাখা থাকতো। ওনার পছন্দের আহারও
সময় মতো ওই ঘরে পৌঁছে যেত। ভূত চতুর্দশীর রাতে দেবনারায়ণবাবু ওনার সুদর্শন চেহারা নিয়ে ছাদে হেঁটে বেড়াচ্ছেন, হাতে ছড়ি, পরনে নকশা করা পাঞ্জাবি আর কোচানো ধুতি। এই দৃশ্য সচক্ষে দেখেছে এমন কথা বলার মতো সেই বাড়িতে দাস দাসীর কোনো অভাব ছিল না। তারপর সময়ের সাথে সাথে পরিবার ছোট হতে থাকলো। চৌধুরী বাড়ির বর্তমান প্রজন্ম আজকাল আর এখানে থাকে না, কর্মসূত্রে সকলেই নাকি বাইরে পাড়ি দিয়েছে। খানিকটা হেঁটে যেতেই দেখলাম একটা ছোট্ট ভাঙাচোরা কুঁড়ে ঘর, ভৈরব তান্ত্রিকের বাড়ি। কালী পুজোর রাতে তার উপর নাকি স্বয়ং মায়ের ভর হতো। বহু বছর আগে ভূত চতুর্দশীর রাতে পাশের কোনো এক গায়ে কার উপর যেন ভূত ভর করেছিল। সেটা তাড়াতে গিয়ে চালে কিছু ত্রুটি হওয়াতে সেই বেয়াড়া দুরাত্মার হাতেই নাকি ভৈরব তান্ত্রিকের মৃত্যু হয়। এরকম কত যে অলৌকিক ঘটনা এই গ্রামের আনাচে কানাচে ঘটেছে তার কোনো হিসেব নেই। অবশেষে আমি বাড়ির কাছাকাছি পৌঁছলাম। অন্ধকার ভেদ করে বাড়িটা প্রকট হলো। সার বেঁধে প্রদীপ জ্বালানো রয়েছে। ওই তো দীপালি দাঁড়িয়ে রয়েছে উঠোনে। ওই তো আমার রিন্টি বন্ধুদের সাথে তুবড়ি জ্বালাতে ব্যস্ত। দীপালির কড়া ধমকটা কানে এলো। রিন্টি, কতবার না বলেছি তুবড়ি জ্বালানোর সময় মুখটা সরিয়ে রাখবি? যেদিন মুখটা পুড়বে আগুনে না, সেদিন বুঝবি হতচ্ছাড়ি। মনটা কেমন যেন আনন্দে নেচে উঠল। কত ভুলভাল চিন্তা যে মাথায় এসেছিল। যাক, সকলেই অক্ষত রয়েছে দেখে একটু নিশ্চিন্ত হলাম। একটা নির্মল শান্তিতে যেন মনটা ভরে উঠল। দীপালি আর রিন্টি ছাড়া কেই বা আছে আমার? আমি ছাড়াও যে ওদের জগৎ একেবারে অন্ধকার। বাড়ির পাশেই সর্বমঙ্গলা কালী মন্দির সেজে উঠেছে একেবারে রানীর সাজে। কাল ধুমধাম করে পুজো হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পুরোহিত ভরত চক্রবর্তীকে দেখলাম খুব ব্যস্ত। মন্দিরের সামনে প্রতিবারের মতো এবারেও মণ্ডপ নির্মিত হয়েছে। দলে দলে লোক এসে বসেছে সেখানে। একটু পরেই যে এখানে কালীর নামগান শুরু হবে। আমাদের গাঁয়ের কালী পুজো এ যেন এক উৎসব। দ্রুত গতিতে পা চালিয়ে বাড়ির দিকে অগ্রসর হতে থাকলাম। হঠাৎ একটা দৃশ্য নজরে পড়াতে বিস্ময়ে একেবারে বাকরুদ্ধ হয়ে গেলাম। সারা শরীরে যেন চমক লাগলো। বাড়ির ফটকের সামনে ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরে ও কে দাঁড়িয়ে? মাথা ভর্তি কাঁচা পাকা চুল সযত্নে বিন্যস্ত, নাকের নিচে পুরো গোঁফ। আমার দিকে চেয়ে ব্যক্তিটি মিটিমিটি হাসছেন। আমার আর চিনতে অসুবিধে হলো না। জ্যাঠামশাই! এ কি দেখছি আমি? এই যে অবিশ্বাস্য! ভূত চতুর্দশী রাতে পূর্বপুরুষদের ভিটের টানে ফিরে আসা এই লোকায়ত বিশ্বাসটা নিয়ে চিরকালই সন্দেহ প্রকাশ করেছি, কিন্তু আজ যে চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি। যা দেখছি তাতে তো সমস্ত অবিশ্বাস এক লহমায় যেন ধুয়ে মুছে যাচ্ছে। রিন্টির কথা, দীপালির কথা সব যেন মন থেকে নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। জোর পায়ে এগিয়ে গেলাম জ্যাঠার কাছে। উনি যে সূক্ষ্ম লোকের অধিবাসী সেটা জেনেও কেন যেন বিন্দুমাত্র আতঙ্কের উদ্রেক হলো না মনের মধ্যে। এ কি জ্যাঠামশাই, আপনি কিভাবে এলেন? বিস্ময়ের সাথে প্রশ্ন করলাম আমি। জ্যাঠা হেসে উঠে বললেন, কেমন আছিস দীপু? কতদিন পর দেখলাম তোকে। আমি চলে যাওয়ার পর সেদিন কি কান্নাটাই না কেঁদেছিলি, বড্ড মায়া হয়েছিল রে। কিন্তু কি জানিস তো, ওপার থেকে ডাক আসলে অগ্রাহ্য করা যায় না তো। কি বলবো কিছুই বুঝে পাচ্ছি না। স্বপ্ন দেখছি না তো,
না, এইটা স্বপ্ন হতেই পারে না। স্বপ্ন কখনো এতটা পরিচ্ছন্ন হয় নাকি? অনেক প্রশ্ন মনের মধ্যে ভিড় জমালো। জিজ্ঞাসা করলাম, জ্যাঠা, আপনি এলেন কোথা থেকে? আর কিভাবেই বা এলেন? পরলোক বলে তাহলে সত্যি কিছু আছে? ওসব কথা জানতে নেই, জানাতেও নেই। নিজের যখন অভিজ্ঞতা হবে তখন সব বুঝে যাবি। প্রতি বছরই যে আমি আসি রে, আমরা আসি, তোরা বুঝতে পারিস না। জ্যাঠার সাথে কথোপকথন চলাকালীন মনে হলো পেছনে কেউ এসে দাঁড়ালো। চমকে উঠে ফিরে দেখি বছর 13 কি 14 বয়সের একটি মেয়ে আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে। এ কি, এই যে লতা, আমার আপন বোন। ওর যখন 14 বছর বয়স, সেই সময় গায়ে ম্যালেরিয়া দেখা দিল মহামারীর আকারে। সেই মহামারী রূপী রাক্ষসী আমার ফুলের মতো কোমল বোনটাকে টেনে নিয়েছিল তার করাল গ্রাসে। লতার মৃত্যুতে বড় বেদনা জেগেছিল বুকে। আজ মৃত্যুর এত বছর পর লতা আমার সামনে। এসব কি হচ্ছে? টুকটুকে লাল ফ্রক পরেছে লতা। মাথা ভর্তি ঘন তৈলাক্ত চুলগুলো যত্নের সাথে আঁচড়ে তাতে আবার দুটো বিনুনি করা। এককালে কত টানতাম ওই বিনুনি দুটো ধরে। সব যেন এক নিমেষের মধ্যে চোখের সামনে ভেসে উঠতে লাগলো। এই দাদা, দাদা, অশ্বত্থ গাছে যে দোলনাটা ঝুলিয়েছিলাম সেটা নেই কেন রে? আমরা কত দোল খেতাম ওটাতে। চ না রে দাদা, আবার দোলনা লাগিয়ে দুজনেই দুলি। আমার চোখ ফেটে যেন জল বেরিয়ে এলো। বললাম, বড্ড ভুল হয়ে গেছে রে বোন, তোর জিনিসটা আমি যত্নে রাখতে পারিনি। আর দাদার উপর অভিমান করে থাকিস নে বোন। আশেপাশের অন্ধকার ভেদ করে প্রকট হলো আরো অনেক ছায়ামূর্তি। ধীরে ধীরে জেঠি, ঠাকুমা, ঠাকুরদা সকলকেই দেখতে পেলাম। শৈশবটা ওদের মধ্যেই কাটিয়েছি। ওদের থেকেই ভালো মন্দের শিক্ষা পেয়েছি। মানুষ হয়ে উঠেছি ওদের দেখানো পথে হেঁটেই। ওনাদের আর কি জন্য ভয় পাবো? আর কেনই বা ভয় পাবো? ওরা যে একান্ত আপনজন। কিন্তু আমার দু চোখ যাদের খুঁজছে তারা কোথায়? পাগলের মতো চারিদিক দেখছি, কিন্তু তাদের দেখতে পাচ্ছি না কেন? হে ঈশ্বর, তাদেরকে একটিবার, শুধু একটিবার সামনে আনো, দেখে আমার চক্ষু সার্থক হোক। ওই তো অন্ধকার ভেদ করে তিনি আসছেন। ওই তো সেই পায়ের আওয়াজ। এক্ষুনি শুনতে পাবো তার বলিষ্ঠ কণ্ঠ, যেই আওয়াজ শৈশবে শাসন করত, আবার সোহাগও করত। তিনি এলেন, আমার বাবা। মৃত্যুর পর একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম। বারবার ওনার ছবির সামনে গিয়ে কেঁদে বলতাম, একটিবার ফিরে এসো, তোমাকে ছাড়া যে আর চলছে না বাবা। আমার কান্না তিনি শোনেননি। সময় তার নিয়ম মতো সব ফিকে করে দিয়েছিল। কিন্তু আজ মৃত্যুর এত কাল পর উনি কিনা আমার সামনে। যে মানুষকে আমি দেবতার মতো ভক্তি করি, তিনি আজ এসেছেন আমার সামনে। এই যে আমার পরম প্রাপ্তি। সুদর্শন মেধির নিটোল চেহারা, একেবারে প্রখর ব্যক্তিত্বের অধিকারী বাবা আমার সামনে এসে দাঁড়ালেন। ঠোঁটের কোণে সরল হাসি, কিন্তু কোনো কথা বললেন না। নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। আমিও যেন মোহাচ্ছন্ন হয়ে পড়লাম। এরকম এক অপার্থিব মুহূর্তে যেন বাহ্য জ্ঞান হারিয়েছি আমি। হঠাৎ একটা চেনা গন্ধ নাকে এলো। ছোটবেলা থেকে এই গন্ধের সাথে পরিচিত ছিলাম। বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে থাকতো এই গন্ধ। ঠাকুর ঘরে, রান্নাঘরে,
গভীর রাতে বিছানায় শুয়ে এই গন্ধ পেতাম। স্কুলে মাস্টারমশাইয়ের কাছে বকা খেয়ে বাড়ি ফিরলে যিনি আমাকে সান্ত্বনা দিতেন, তার গায়ের গন্ধ। জ্বরের প্রকোপে পড়লে যার মোলায়েম হাত আমার সর্বস্ব জ্বালা যন্ত্রণা শুষে নিত, তারই গায়ের গন্ধ। প্রবল ঝড় বৃষ্টির রাতে যখন দূরের জঙ্গলে শৃগাল দলের পৈশাচিক উল্লাসে অন্তরাত্মা ভয়ে কেঁপে উঠত, তখন যে ঠাকুরের গান গেয়ে ঘুম পাড়িয়ে টেনে নিত তার নিরাপদ ক্রোড়ে, এ তো তারই গায়ের গন্ধ। আমার আমার মা এসেছেন, কি আনন্দ! কতদিন পর মাকে দেখতে পাবো। ক্লাস 8-এ পড়ার সময় আমি মাকে হারাই, আর আজ এত বছর পর তিনি আমার সামনে আসছেন। কোথায় তিনি? কত দূরে? আর কতক্ষণ লাগবে আসতে? তিনি এলেন। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি এসে দাঁড়ালেন আমার সামনে। পরনে লাল পাড় শ্বেত বস্ত্র, ভ্রুযুগলের মধ্যেখানে বড় লাল টিপ, সিঁথি ভর্তি সিঁদুর। কি ভুবনমোহন মূর্তি আমার মায়ের! এতদিন পর দেখে যেন একেবারে চোখ জুড়িয়ে গেল। এই রূপ কোনো মন্দিরের প্রতিমার হবে কি? নিজের মায়ের সাথে কোনো দেবীর তুলনা হয় না, হতে পারেই না। আনন্দে আত্মহারা হয়ে পড়লাম। কালী পুজো কাটাতে গ্রামে এসে যে এমন অভিজ্ঞতা হবে তা কে জানতো। স্বজনদের ফিরে পাওয়ায় যে এতটা তৃপ্তি লাভ হয় তা আগে কখনো বুঝিনি। এই আনন্দের ভাগিদার করতে চাইলাম আমার মেয়ে রিন্টি আর স্ত্রী দীপালিকে। গলা ফাটিয়ে ডেকে উঠলাম, রিন্টি, দীপালি, দেখে যাও, দেখে যাও, আমি এসেছি। আর আমার সাথে কারা এসেছে সেটাও দেখো। রিন্টি বাড়ির সামনে ওর বন্ধুদের সাথে বাজি পোড়ানোয় মত্ত। দীপালিও সামনেই দাঁড়িয়ে আছে। আমার আহ্বান ওরা উপেক্ষা করলো, যেন শুনতেই পেল না আমার কথা। উন্মাদের মতো গলা ফাটিয়ে ডেকে চললাম ওদের নাম ধরে, কিন্তু কোনো ফল হলো না। রিন্টি, আরে দীপালি, এদিকে শোনো। রিন্টি! জ্যাঠামশাই এগিয়ে এসে বললেন, মনটা একটু শক্ত করো দীপু, আমি তোমাকে কিছু রূঢ় সত্য জানাবো। গতকাল রাতে ঘুমের মধ্যেই তোমার মৃত্যু হয়, ম্যাসিভ স্ট্রোক। এইসব কি বলছেন জ্যাঠামশাই? বাবা এগিয়ে এলেন। তোমার জ্যাঠামশাই ঠিকই বলছেন, গত রাতে ঘুমের মধ্যেই তুমি চলে গেছো। সকাল থেকে মেয়ে আর স্ত্রীর জন্য তোমার এই যে উতলা ভাব, এটা মায়া ছাড়া আর কিছুই না। তুমি উত্তেজনার বশে বুঝতেই পারোনি যে তুমি মৃত। কলকাতায় ভাড়ার ঘরে গেলে দেখতে পাবে যে বিছানার ওপর তোমার নিথর দেহটা এখনো পড়ে রয়েছে। আজ তুমি আমাদেরই মতো এই স্বজনদের টানে ফিরে এসেছো তোমার ভিটেতে। কিন্তু এসব কিছুই যে আর তোমার নয়। এই সংসার আমাদের কাছে রঙ্গমঞ্চ ছাড়া আর কি? আমরা সকলেই তো এখানে বিভিন্ন ভূমিকায় অভিনয় করতে এসেছি। আমাদের পাঠ তো অনেকদিন আগেই শেষ হয়েছে। আজ তোমারটা হলো। মুহূর্তের মধ্যে সব যেন অন্ধকার হয়ে গেল সামনে। নিজের পরিণতির কথা ভেবে নয়, দীপালি আর রিন্টি যে অথই জলে পড়বে এবার। কিন্তু কে সামলাবে তাদের? কে দেখবে তাদের? কে দায়িত্ব নেবে মেয়েটার? বেচারারা তো এখনো জানেই না ঘটনাটা। বাবা বললেন, তোমার মৃত্যু এখনো কেউ বোঝেনি, তাই বাড়িতেও খবর আসেনি। তুমি তো তোমার মেয়ে আর স্ত্রীকে দেখলে, আর মায়া বাড়িও না, তাহলে কিন্তু আর ফিরতে পারবে না। রিন্টি আর দীপালিকে নিয়ে ভেবো না, ওদের দায়িত্ব নেওয়ার লোকের অভাব হবে না।
জেঠির মামারা তো রয়েছেনই। এবার ফিরে চলো, আমাদের সাথেই চলো। কোথায়? কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম। তুই নিজের বাড়িতে রে খোকা। উত্তর এলো মায়ের কণ্ঠ থেকে। যেখান থেকে তুই এসেছিস সেখানেই তুই আজ ফিরবি, তোর ঘরে। কিছুতেই মন মানতে চাইছে না। গতকাল রাতে শোবার সময় বুকে মারাত্মক ব্যথা অনুভব করেছিলাম। এবার সব আস্তে আস্তে মনে পড়ছে, কিন্তু সেই ব্যথা যে এরকম মরণ কামড় বসাবে তা কে জানতো। ধীরে ধীরে পেছোতে লাগলাম বাড়ির দিক থেকে। আমার সঙ্গ নিলেন বাকিরা। একটা অদ্ভুত আলো যেন চারিদিক উদ্ভাসিত করে দিচ্ছে। সেই আলো লক্ষ্য করে এগোতে থাকলাম। কোন নিরুদ্দেশের পথে যে চলেছি তা কে জানে। শরীরটা অনেক হালকা লাগছে। বাড়ি, গায়ের রাস্তা সব যেন ফিকে হয়ে আসছে ধীরে ধীরে। প্রকট হচ্ছে শুধু সেই আলোটা। এই কি তবে অনন্তের পথে যাত্রা? কে জানে। যাত্রা শুরু করলাম স্বজনদের সাথে। কোথায় চলেছি তা কিছুই জানা নেই। সর্বমঙ্গলা মন্দির থেকে কাঁসরের আওয়াজ এলো। সন্ধ্যারতি হচ্ছে বোধহয়। মণ্ডপে এতক্ষণে গানের আসর শুরু হয়ে গেছে। একটা ফিকে কণ্ঠে গান কানে এলো। কি অদ্ভুত সুরেলা সেই গান! কে গাইছে কে জানে। হালকা কলেবর শূন্যে মিলিয়ে যাওয়ার পূর্বে শুনতে পেলাম, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। আপনারা শুনছিলেন লেখক দেবদীপ মিত্রের লেখা ঘরে ফেরা গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তো আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।